নমস্কার, রুবারু টিভিতে আপনাদের আবার স্বাগত। আমরা বলেইছিলাম আমাদের প্রারম্ভিক ভিডিওতে যে সমকালীন সময়ের ঘটনা প্রবাহ এবং তার প্রতিচ্ছবি আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতীয়মান করার কথা। এখন গোটা ভারতবর্ষে সবচেয়ে বহুল চর্চিত, আলোচিত এবং বিভিন্ন সংগঠন এবং কিছু কিছু মানুষের মধ্যে যে শঙ্কার উদ্রেক হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ। আমরা জানি যে আমাদের দেশে 1955 সালে নাগরিকত্ব আইন রচিত হয় এবং সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের 5 থেকে 11 এই 7টি অধ্যায় নাগরিকত্ব প্রাপ্তি, অর্জন এবং বর্জন এই ইত্যাদি বিষয়গুলো বর্ণিত করা আছে। এবং আমরা এটাও জানি যে আমাদের দেশের নাগরিকত্ব মূলত দুটো বিষয়ের মাধ্যমে আসে, একটা হচ্ছে জন্মসূত্রে এবং আর একটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায়, যেটাকে ইংলিশে বলে সিটিজেনশিপ বাই ন্যাশনালাইজেশন। কিন্তু আমাদের প্রশ্ন আজকে এই জায়গায় না। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সিএএ এর বিষয়ে অনেকগুলো প্রশ্ন তোলা হচ্ছে, অনেকগুলো খটকা লাগছে, অনেকগুলো দোদুল্যমানতার প্রশ্ন তোলা হচ্ছে, যেগুলোর হয়তো অনেকগুলো বাস্তব দিক আছে। সেই বিষয়গুলো পরিষ্কার করার জন্যই আজকে আমরা চ্যানেলে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই আপনাদের বলবো যে ডক্টর প্রসেনজিৎ বসু বিশিষ্ট অর্থনীতিবিদ, শুধু বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে নয়, ডক্টর প্রসেনজিৎ বসু দীর্ঘদিন এই নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের আহ্বায়ক এবং সমাজকর্মী। বিভিন্ন বিষয়ে উনি এই ধরনের কাজ করেছেন এবং নাগরিকপঞ্জি বিরোধী আজকের যে যুক্ত মঞ্চ তার আহ্বায়ক হিসেবে আমাদের আজকের এই যে আলোচনা সেই বিষয়ে উনি যথেষ্ট আলোকপাত করবেন এবং যে বিষয়গুলো নিয়ে প্রশ্নের উদ্রেক হচ্ছে সেই বিষয়গুলো পরিষ্কার করতে পারবেন। প্রথমেই ডক্টর প্রসেনজিৎ বসু, আপনাকে অনেক ধন্যবাদ। রুবারু টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আপনাদের সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে সিএএ এটা লাগু হওয়ার পর, রুল হয়ে যাওয়ার পর, সম্ভবত এটাকে সিএআর বলে, তা এই সিএআরটা সংবিধান বিরোধী। আপনি কি মনে করেন যে এটা সংবিধান বিরোধী? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সিএএ, যেটা 2019 সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার সংসদে আনে সেই আইন এবং সেটা প্রণীত হয় 2019-এর ডিসেম্বর মাসে, অবশ্যই সেটা সংবিধান বিরোধী এবং তার এক মাসের মধ্যেই ওই আইন পাশ হওয়ার গোটা দেশ থেকে 200-র বেশি, সর্বশেষ হিসেব অনুযায়ী 231টা জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, যেটা সেই সব মামলার সব কটা জনস্বার্থ মামলার পিটিশনেই এটাই বলা হয়েছে যে এই আইনটি সংবিধান সম্মত নয়। সেই যে 231টা মামলা, সেই মামলার মধ্যে দুটো মামলা আমাদের এই যে জয়েন্ট ফোরাম এগেইনস্ট এনআরসি বা আমাদের যে মঞ্চ যেটা যুক্ত মঞ্চ, এই যুক্ত মঞ্চে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, রাজনৈতিক সংগঠনও আছে, গণসংগঠনও আছে। তো এটা একটা সবার মিলিত একটা যুক্ত মঞ্চ। সেই যুক্ত মঞ্চের পক্ষ থেকেও আমরা দুটো মামলা করেছি। দেশের আসাম, কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ জনস্বার্থ মামলা করে এই আইনের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ করেছে। আইনটি এখনো পেন্ডিং, এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। সেখানে ঠিক লোকসভা ভোটের মুখে যেভাবে এর নিয়মাবলী নিয়ে আসা হলো, প্রশ্ন হচ্ছে যে 2019-এর পরে 4 বছরের বেশি অতিক্রান্ত, এর মধ্যে কেন কেন্দ্রীয় সরকার এই নিয়মাবলীটি আনেনি? যদি আনতেই হতো তাহলে আগেই আনতে পারতো। মানে আপনি বলতে চাইছেন যে ভোট ব্যাংকের বিষয়টাকে একেবারেই এটা একদম নির্বাচনের
কেন্দ্রিক, লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক। এবং আমি আরো এগিয়ে বলছি যে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের যে উদ্বাস্তু, বিশেষত সেই উদ্বাস্তুদের মধ্যে যে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ আছেন যারা পূর্ববঙ্গ থেকে এসছেন, তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, কিন্তু তাদের মধ্যে একটা নাগরিকত্বের সংকট তৈরি করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে, যার মূলে আছে ভারতীয় জনতা পার্টি এবং মতুয়া সম্প্রদায়ের কিছু নেতৃত্ব, যার মধ্যে একজন হচ্ছেন এই মুহূর্তে বনগা, যে তিনি তো ভারতীয় জনতা পার্টির সাংসদ। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি নিজেকে নাগরিক বলে কি মনে করেন না করেন না? এবং তিনি যদি নাগরিক না হয়ে থাকেন, মানে তার এখনো যদি নাগরিকত্বের দরকার হয়ে থাকে এবং তিনি নিজে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেতে চান, তাহলে এতদিন ধরে তিনি কি বেনাগরিক হিসেবেই সাংসদ হয়ে আছেন? আর তাকে যারা ভোট দিয়ে জেতাচ্ছেন তারাও কি বেনাগরিক হিসেবেই ভোটদান করছেন? এই পুরো জিনিসটাই একটা প্রহসনে পরিণত হয়েছে বলে আমি মনে করি। এবং এই নাগরিকত্বের সংকটটা তৈরি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, আর এখন এই ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে এটাও একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের মুখে সাম্প্রদায়িক মেরুকরণ করার জন্যই এই রুলস আনা হয়েছে। না, ধর্মীয়করণের এই আপনি যে অভিযোগটা করছেন, এটা অনেক জায়গা থেকে, আপনাদের সংগঠন শুধু না, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও করা হচ্ছে। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক ছিল। সংবিধান বিরোধী মানে হচ্ছে যে সংবিধানের কোনো ধারা বা কোনো উপধারা যেগুলো হোক না কেন, সেগুলো যদি কোনোভাবে ভায়োলেশন হয়, এই যে সিএএ বা পরবর্তীকালে যেটা 2024 সালে সিএএ অ্যাড হয়েছে, কি কারণে এটা আপনার সংবিধান বিরোধী বলে মনে হচ্ছে, সেই বিষয়টা যদি আপনি আলোকপাত করেন। দেখুন, সংবিধান বিরোধী তার মূল যে কারণটা সিএএ আইনে, সেটা হচ্ছে যে একটু আপনাকে ইতিহাসে যেতে হবে। আমাদের দেশে আপনি যে প্রথমেই বললেন যে জন্মসূত্রে আমাদের দেশে নাগরিকত্বের কথাটাই আমাদের দেশের অরিজিনাল নাগরিকত্ব আইনে, 1955 নাগরিকত্ব আইনে আছে। এটা আসাম আন্দোলনের পর থেকে কিন্তু পরিবর্তন হতে থাকে। তার মধ্যে তখন আসাম গণ পরিষদ ছিল, হ্যাঁ, মানে আসাম অ্যাকর্ড হওয়ার পরে, আসাম চুক্তি হওয়ার পরে কেন্দ্রীয় সরকারও নাগরিকত্ব আইনে পরিবর্তন আনতে থাকে। সেখানে জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে নানা রকম শর্ত চাপানো হতে থাকে। তার একটা লম্বা ইতিহাস আছে, আমি তার লম্বা ইতিহাসে আমি যাচ্ছি না। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয় যে 2003-এ বাজপেয়ী সরকারের আমলে যেটা আনা হয়, সেটা হচ্ছে যে জন্মসূত্রে আপনি তখনই নাগরিক যখন আপনার বাবা বা মার মধ্যে কেউ ইললিগাল মাইগ্রেন্ট অর্থাৎ অনুপ্রবেশকারী হতে পারবে না। এরপর এর আগে 2003-এর আগে ইললিগাল মাইগ্রেন্ট কথাটা আমাদের দেশের নাগরিকত্ব আইনে কোথাও লেখা ছিল না। তাহলে প্রথম একটা ইললিগাল মাইগ্রেন্টের যে অনুপ্রবেশকারীর সন্তানেরা জন্মসূত্রে ভারতে যদি জন্মেও থাকে, তবুও তারা ভারতের নাগরিক কখনো গণ্য হবে না। এই কথাটা বলার সাথে সাথে যেটা হলো যে যেহেতু পূর্ববঙ্গের একটা বিশাল সংখ্যার উদ্বাস্তু পশ্চিমবঙ্গে থাকেন, আরও রাজ্যে আছেন, আসামে আছে, ত্রিপুরায় আছে, এবং বিভিন্ন বাঙালি উদ্বাস্তু গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে, উত্তরাখণ্ডে, ছত্তিশগড়ে, মহারাষ্ট্রে বাঙালি উদ্বাস্তুদের কলোনি আছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে সেখানে। তাদের মধ্যে অনেকেই কিন্তু এই ইললিগাল মাইগ্রেন্টের তকমাটা কিন্তু তাদের গায়ে তখন এঁটে গেল। কারণ ডেফিনেশনটা হচ্ছে যে ইললিগাল মাইগ্রেন্ট মানে যে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে এসছে বা পাসপোর্ট ভিসা যার এক্সপায়ার হচ্ছে, করে গেছে, এরকম অনেকেই আছে। এখন বিষয় হচ্ছে যে তাদের উদ্বাস্তুদের জন্য কোনো আইন না বানিয়ে আগে প্রথমেই ইললিগাল মাইগ্রেন্ট তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। এবারে যখন তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, তখন যে দাবিটা উঠে আছে সেটা হচ্ছে যে এই আইন বাতিল করে সকলকে, সকল উদ্বাস্তুদের আগে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, এটা ছিল দাবি। বিজেপি যেটা করেছে হচ্ছে যে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ওরা ভারতের উদ্বাস্তুদের মধ্যে ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে সেই সব দেশেরই উদ্বাস্তু কিন্তু আমাদের দেশে থাকে। আপনি যদি তিব্বতী উদ্বাস্তুদের কথা বলেন, তারা চীন থেকে এসছে, আমাদের দেশে এখনো সেভাবে আসেনি, কিন্তু বাংলাদেশেই দেখেন
মায়ানমার থেকে বা বার্মা থেকে এক রোহিঙ্গা উদ্বাস্তুরা এসছে। আপনি যদি তামিলনাড়ুতে যান তাহলে শ্রীলঙ্কা থেকে আপনি তামিল উদ্বাস্তুদের পাবেন, এবং দিল্লিতে বা পশ্চিম ভারতে আপনি আফগানিস্তানের উদ্বাস্তু পাবেন, পাকিস্তানের থেকে আসা উদ্বাস্তু তো পাবেনই। আর পূর্ব ভারতে আপনি বিশাল সংখ্যায় যারা পূর্ববঙ্গের উদ্বাস্তু, যারা 47-এর পর থেকে এসছে এবং 71-এর পরেও এরকম বহু উদ্বাস্তু মানুষ এসছে, আপনি এরকম বহু ভাষা বহু ধর্মের উদ্বাস্তু হচ্ছে আমাদের দেশে পাবেন। বিজেপি যেটা করেছে তাদের সাম্প্রদায়িক এজেন্ডার অনুযায়ী, যে তারা এই সমস্ত ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ঠিক 3টে প্রতিবেশী দেশকে চিহ্নিত করেছে যারা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এবং তারপরে তারা বলছে যে সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর যে সংখ্যালঘুরা আছে অমুসলিম তাদের জন্য আমরা নাগরিকত্ব দেওয়ার একটা স্পেশাল স্কিম বানাচ্ছি, এবং তারা ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করলে 12 বছরে হতো, আমরা সেটা 5-6 বছরের মধ্যে করে দেওয়ার একটা ব্যবস্থা করছি। এবং সেটা ধর্মের ভিত্তিতে, অর্থাৎ 6টা ধর্ম বলা হয়েছে যে ইসলাম বাদ দিয়ে, যে সেই 6টা ধর্মের ভিত্তিতে আপনি হচ্ছে আবেদন করতে পারেন। এবারে প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই 3টে দেশকেই কেন বাছা হলো? শ্রীলঙ্কা নয় কেন? শ্রীলঙ্কা নয় কেন? চীন নয় কেন? মায়ানমার নয় কেন? মানে অমুসলিম, হ্যাঁ, কারণ আমাদের দেশ নেপাল ভুটান নয় কেন? সমস্ত প্রতিবেশীদের নিয়ে আপনি হয় একটা আইন বানান, সেখানে ধর্ম আনবেন না। আর যদি ধর্ম আনতে হয় তাহলে এটা মাথায় আনতে হবে যে পাকিস্তান মুসলিম মেজরিটি, আফগানিস্তান মুসলিম মেজরিটি, বাংলাদেশও মুসলিম মেজরিটি, কিন্তু এই 3টে দেশের কি বাস্তবতা, রাজনৈতিক ইতিহাস এবং ভাষা থেকে আরম্ভ করে তার যে জনবিন্যাস বা রিলিজিয়াস পারসিকিউশনের যে অভিজ্ঞতা, সেগুলো তো সব এক। আমরা তো জানি আগে তো ওটা পূর্ব পাকিস্তান ছিল, তারপরে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সেটা বাংলাদেশ হয়েছে। তো তাহলে আমরা তাদেরকে কিভাবে এক চোখে দেখতে পারি? শুধু তাই নয় প্রসেনজিৎ বাবু, এখানে আমার আর একটা প্রশ্ন আছে। আপনি যেটা বললেন সঠিকভাবে উল্লেখ করেছেন যে অমুসলিম ধর্মাবলম্বী মানুষ 3টে দেশ থেকে, একটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র তারা ধর্মীয় নির্যাতনের কারণে আমার দেশে এলো, ভালো কথা, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা হলো, সেটাও না হয় মানলাম, কিন্তু তাদের এই যে নাগরিকত্ব প্রদানের যে বিষয়, সেটা দেওয়ার কথা বলা হচ্ছে সেই ধর্মাবলম্বী মানুষের ধর্মগুরু বা তাদের যারা ধর্মীয় প্রধান আছে তারা। সেখানে একটা কিন্তু দুর্নীতির আশঙ্কাও করা হচ্ছে, কেননা কিসের ভিত্তিতে দেবে? যে আমি এসে বললাম যে আমি, দেখুন, দুর্নীতির প্রশ্নটা একটা অন্য প্রশ্ন। আমি এখানে যেটা সবাই যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে দুটো। এক হলো যে আপনি যে 3টে দেশ বেছেছেন, এই 3টে দেশ বাছাটাই হচ্ছে যেটাকে আইনের ভাষায় বলে whether is it a reasonable classification। হ্যাঁ, আপনি হঠাৎ করে ভারতের এতগুলো প্রতিবেশীর মধ্যে আপনি 3টে প্রতিবেশীকে কেন বাছলেন যাদের দ্বারা মুসলিম মেজরিটি? এটা হলো একটা প্রশ্ন। কেন এটা সংবিধান বিরোধী, যেটা আনরিজনেবল। ভারতের কি সব এই 3টেই কি খালি ভারতের প্রতিবেশী? আরো তো প্রতিবেশী আছে, এবং সেই প্রতিবেশী দেশগুলো থেকে উদ্বাস্তুও আছে। তাহলে আপনি খালি 3টে দেশকে বাছলেন কেন? আর 2 নম্বর কেন সংবিধান বিরোধী, যে আমাদের দেশে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো, কারণ এখানে কি তাহলে হচ্ছে যে আপনি যে দেশ থেকেই তারা আসুক না কেন, তারা ভারতের নাগরিক হচ্ছেন, কিন্তু সেটা একটা রিলিজিয়াস টেস্ট হয়ে যাচ্ছে যে আপনি 6টা ধর্মাবলম্বী হলে ভারতের নাগরিকত্ব পাবেন, মুসলিম হলে পাবেন। ধর্মনিরপেক্ষ তারা ধর্মনিরপেক্ষ দেশে সেটা কিভাবে হয়? এবার বিজেপি কি বলছে যে তার কারণ এটা তো পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে আসছে, তো সেখানে তো মুসলমানদের ধর্মীয় কোনো উৎপীড়নের প্রশ্ন ওঠে না, তাই তো মেজরিটি। সেখানেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে তোমরা খালি 3টে দেশই বাঁচলে কেন? তোমাদের আসল খেলাটা হচ্ছে যে তোমরা এই 3টে দেশের ক্ষেত্রে একটা আইন বানাতে চাইছো, এবং সেটা ইসলামকে সামনে রেখে বানাচ্ছ, তার ভিত্তিতেই তোমরা ইসলামকে এক্সক্লুড করছো। একটা সাম্প্রদায়িক মেরুকরণের প্রচেষ্টা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষে, এবং সেই জন্য এটা সংবিধান বিরোধী। সেই কারণে এটা সংবিধান বিরোধী। এবং তার সঙ্গে আমার যেটা মনে হয়েছে, এটা ঠিক কি ভুল আপনি বলবেন, যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারত যেহেতু ধর্মনিরপেক্ষ দেশ,
সুতরাং নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ধর্ম প্রাধান্য পাবে এবং ধর্মীয় ভিত্তিতে হবে। এই কারণেও বোধহয় এটা ধর্মনিরপেক্ষতার প্রশ্নটাকে লঙ্ঘন করছে এবং এই কারণেও এটা সংবিধান বিরোধী। এটাই তো ঠিক। আচ্ছা, যে আপনি আলটিমেটলি আপনার ক্রাইটেরিয়াটা কি হয়ে দাঁড়াচ্ছে। আর এখানে এটাও উল্লেখযোগ্য যে যখন এটা সিএ হয়নি, যখন সিএ ছিল, অর্থাৎ আইনটা যখন পাস হয়নি, আইনের খসড়া যখন ছিল, বিল ছিল, তখন আইনটাতে লেখা ছিল যে রিলিজিয়াস পারসিকিউশন, মানে আপনি ধর্মীয় উৎপীড়নের কারণে আসছে। সেটা নিয়ে এবার প্রশ্ন ওঠে যে উৎপীড়নটা প্রমাণ করবো কিভাবে? আমি কি এফআইআর এনে দেখাবো যে আমি বরিশালের থানায় এফআইআর করে এসেছিলাম, সেই এফআইআর কপি আপনি পাবেন কোথায়? তো তখন যে চূড়ান্ত যে আইনটা পাস হয়েছে তাদের ওরা পারসিকিউশনটাও হারিয়ে দিয়েছে। তো এখন এটা পিওরলি একটা রিলিজিয়াস বেসিস হয়ে গেছে। আপনি যদি সিএ যে ওরা রুলসটা বানিয়েছে তাতে ফর্মগুলো দিয়ে দিয়েছে, কোন ফর্ম ফিল আপ করতে হবে, তাদের পরিষ্কার করে লেখা আছে যে আপনি 6টা ধর্মের মধ্যে কোন ধর্মাবলম্বী সেটা লিখুন, কোনো পারসিকিউশনের কথা লেখা নেই। তাহলে কি আপনি ধর্মের ভিত্তিতে হচ্ছে নাগরিকত্ব দিচ্ছেন? তো এটা আমাদের দেশের সংবিধানের যে 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 14 নম্বর ধারা হচ্ছে ইকুয়ালিটি ইন দ্য আইজ অফ ল, আইনের চোখে সবাই সমান, লঙ্ঘন করছে। 15 নম্বর ধারা হচ্ছে যে ধর্ম বা জাতি বা বর্ণ বা এই ধরনের কোনো ভিত্তিতে কেউ রাষ্ট্র কারোর সাথে কোনো বৈষম্য করতে পারবে না। তো আপনি করছেন, পরিষ্কারভাবেই বৈষম্য করছেন একটা ধর্মের ভিত্তিতে। তো এই কারণে এটা সংবিধান বিরোধী বলে মনে করছে। প্রসেনজিৎ বাবু, আপনি আমাকে এবং আমাদের দর্শকদের জানালেন যে কেন এই আইনটা দেশের সংবিধান বিরোধী। আরেকটা প্রশ্ন যেটা উঠছে বিভিন্ন রাজনৈতিক দল এবং আপনাদের সংগঠন থেকেও বলা হয়েছে, সেটা হচ্ছে যে এই সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা বৈষম্যমূলক। আপনি কি মনে করেন এটা বৈষম্যমূলক? যদি মনে করেন, কি কারণে মনে করেন? দেখুন, বৈষম্যমূলক তো বটেই। প্রথমত যে কারণে এটা সংবিধান বিরোধী, সে কারণে এটা বৈষম্যমূলক। কিন্তু এবার আমরা দেখি যে এখন যে এই সিএআর, যেটা গত মার্চের 11 তারিখে যেটা ওরা, আমি খুব স্পেসিফিক্যালি বলছি আপনাকে যে বৈষম্যমূলক মানে আমি প্রশ্নটা যে দৃষ্টিভঙ্গিতে করেছি, এটা কি কোনো ধর্মীয় বৈষম্যমূলকের? শুধু ধর্মীয় নয়, এটাই আমি বলতে চাইছি যে ধর্মীয়মূলক যেটা সেটা তো আইনেই আছে, সেটা আমরা বললাম যে খালি একটা ধর্মকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা আরো অনেক ক্ষেত্রেই বৈষম্যমূলক। ধরুন, অনেকেই আজকে মনে করছেন, বিশেষত যারা পূর্ববঙ্গের উদ্বাস্তু এবং বিশেষত যারা 1971-এর পরে হয়তো তারা এসেছেন ওপার বাংলা থেকে, এবং তাদের অনেকের, এবং একটা আমরা জানি যে বিশেষত উত্তর 24 পরগনা, নদিয়া এবং আরো জেলায়, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বিভিন্ন জেলাতেই পূর্ববঙ্গের উদ্বাস্তুরা, আর উত্তরবঙ্গে তো আছেই, উত্তরবঙ্গ পুরো উত্তর মালদা থেকে নিয়ে কুচবিহার অবধি আপনি পূর্ববঙ্গের বহু উদ্বাস্তু মানুষ পাবেন। এখন বলা হচ্ছে যে আপনাদের নাগরিকত্ব নেই, আপনারা এর মাধ্যমে আবেদন করুন। এবার সেটাও আমার মতে বৈষম্যমূলক এবং আসলে এটা ওই মতুয়া যে উদ্বাস্তু স্বার্থ, সেই স্বার্থ বিরোধী। কেন? ধরুন, আমরা উদ্বাস্তু, আমাদেরকে বলা হলো যে এই একটা অনলাইন পোর্টাল করা হয়েছে আর কিছু নিয়ম রাখা হয়েছে, সেই নিয়মের ভিত্তিতে সেই পোর্টালে আমাকে আবেদন করতে হবে। আমাকে যদি আবেদন করতে হয়, আমাকে সেই আবেদনে জানাতে হবে যে আমার জন্মস্থান কোথায়, আমার বাবা এবং মার জন্মস্থান কোথায় ছিল, এবং সব থেকে এটা সাংঘাতিক ব্যাপার, আমি কবে বাংলাদেশে থেকে ভারতে এসেছি সেই তারিখটা আমাকে জানাতে হবে পোর্টালের মাধ্যমে। প্লাস আমার যদি বাংলাদেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই পাসপোর্টের কপি সেখানে আপলোড করতে হবে। ভিসা যদি এক্সপায়ার্ডও হয়ে থাকে, সেই এক্সপায়ার্ড ভিসার কপিও আপলোড করতে হবে। আর এগুলো যদি না থাকে তাহলে বলতে হবে এগুলো আমার নেই, অর্থাৎ আপনি পাসপোর্ট ভিসা ছাড়াই এসছেন সেটা আপনাকে বলতে হবে, আর পাসপোর্ট নিয়ে এসে ভিসা এক্সপায়ারের পরে আপনি আছেন সেটাও আপনাকে জানাতে হবে। এবার সরকার, এই যে অমিত শাহ কদিন আগে বললো, ওরা কিরকম মানুষকে ভুল বোঝাচ্ছে। ওরা বলছে কাউকে এখানে তো বৈষম্য করা হচ্ছে না। আমরা প্রশ্ন তুলছি যে যদি ধরুন 1 লাখ মানুষ এটাতে অ্যাপ্লাই করলো বা 2 লাখ মানুষ এটাতে অ্যাপ্লাই করলো,
অমিত শাহ কি গ্যারান্টি দিচ্ছেন যে 100% অ্যাপ্লিকেন্টকেই কোনো প্রশ্ন না করে হচ্ছে করে দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে? সেটা যদি হয় তাহলে এই নিয়মাবলীতে আছে যে একটা এমপাওয়ার্ড কমিটি হবে, তারা প্রতিটা ডকুমেন্ট স্ক্রিন করবে, করে তারা নির্ণয় করবে যে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হলো না হলো না। তো যেটা চাওয়া হয়েছিল সেটা তো নিঃশর্ত নাগরিকত্ব। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার খুব সহজ উপায় আছে, আপনি বলে দিন যারা ভোটার কার্ড আছে সেই তারাই হচ্ছে নাগরিক, ভোটার কার্ডটাই নাগরিকত্বের পরিচয়। এটাই সভ্য দেশে হওয়া উচিত আসলে। আর আপনি কবে এসেছেন এটা আপনি যেই লিখে দিচ্ছেন, যেটা হচ্ছে যে আপনি কিন্তু সরকারকে জানিয়ে দিচ্ছেন লিখিতভাবে, আপনি জানিয়ে দিচ্ছেন যে আপনি এতদিন ভারতবর্ষে অনুপ্রবেশকারী হিসেবে ছিলেন। মানে আপনি বলতে চাইছেন যে যাকে দেবে না, অর্থাৎ এটা ওই কর্তার ইচ্ছে কর্মের মতো, হ্যাঁ। যে আমি ইচ্ছে করলাম যে একে দেবো না, নিঃশর্ত কথাটা তাহলে সেক্ষেত্রে সাবস্ট্যান্সিয়েট হচ্ছে না। না, নিঃশর্ত তো নয়। ভবিষ্যতে যদি এনআরসি হয়, যেটা এই সরকার বারে বারে বলেছে তারা যে তারা করতে চায়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারে বারে ক্রোনোলজি বুঝিয়েছিলেন উনি এসে মানুষকে দীর্ঘদিন যাবৎ সিএ আসার আগে। তো আমরা আবেদন করছি আমাদের যুক্ত মঞ্চের পক্ষ থেকে এবং সকল রাজনৈতিক দলকেও আমরা বলছি যে আপনারা এই উদ্বাস্তু মানুষ, বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা উদ্বাস্তু, আমরা সকলে তাদেরকে নাগরিক বলে মনে করি এবং তাদেরকে হাত জোর করে আমরা আবেদন জানাচ্ছি, সকলকে আবেদন জানাচ্ছি তাদের কাছে আবেদন জানাতে যে এই পোর্টালের মাধ্যমে আবেদন করবেন না। এটা একটা অনুপ্রবেশকারী ধরার ফাঁদ। আপনারা যদি 100 জন আবেদন করেন, 90 জন নাগরিকত্ব পাবেন, 10 জন বেনাগরিক হয়ে যাবে। প্রসেনজিৎ বাবু, আমরা সাক্ষাৎকারের একদম অন্তিম লগ্নে এসে গেছি। পরিশেষে আমার একটাই প্রশ্ন, মানে প্রশ্নটা দুটো রাজ্য সরকার নিয়ে। একটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সিএ যদি লাগু হয় তাহলে সরকারি যে স্কিমগুলো আছে যেমন কন্যাশ্রী বা ইত্যাদি এইগুলো সেগুলো পাওয়া যাবে না, এই কথাটা উনি অন ক্যামেরাতে বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, সেটাও রাজ্য সরকার, কেরল রাজ্য সরকার থেকে বলা হয়েছে, কেরলের রাজ্য সরকার থেকে সিপিআইএম পরিচালিত পিনারাই বিজয়নের সরকার বলেছে যে সিএ কেরলে লাগু করতে দেবো না। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম এই প্রশ্নের যদি দুটো ভাগ করি তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা সংবিধানের যে ফেডারেল স্ট্রাকচার সেই অনুযায়ী সরকারি স্কিম কি সত্যি যদি সিএ লাগু হয় তাহলে কি সেটা রুদ্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, সেটাও ওই ফেডারেল স্ট্রাকচার রিলেটেড প্রশ্ন, যে একটা রাজ্য সরকার, সেটা কেরলের সরকার যেটা বলেছে সিএ লাগু হতে দেবো না, সেই রাজ্যে এটা কি হতে পারে? এই বিষয়টা যদি আপনি আলোচনা করেন। হ্যাঁ, মানে এটা দুটো আলাদা আলাদা প্রশ্ন আছে। প্রথম বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই পুরো বিষয় নিয়ে যে অবস্থান মৌলিকভাবে, সেই অবস্থানের সাথে, বা শুধু পশ্চিমবঙ্গের শাসক দল নয়, পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ এই দাবি তুলেছিল। আমরা মাননীয় স্পিকারের কাছে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে দাবি করেছিলাম যে বিধানসভার রেজলিউশন হতে হবে যে এই রাজ্যে এনআরসি যেন চালু না হয়। এবং শাসক দল এবং ওই তৎকালীন যারা বিরোধী দল অর্থাৎ বামফ্রন্ট এবং কংগ্রেস, তারা সকলে মিলে এই রেজলিউশন কিন্তু অ্যাসেম্বলিতে তারা গ্রহণ করেছিল 2019-এ অ্যাসেম্বলিতে। পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলিটা নেয়ার ইউনানিমাস রেজলিউশন আছে। আমার ধারণা সেই সময় 3 জন বোধহয় বিজেপির বিধায়ক ছিলেন যারা সমর্থন করেননি এটা। তো মুখ্যমন্ত্রীর যে এনআরসি বিরোধী বা সিএ বিরোধী যে অবস্থান, সেখান থেকেই তিনি এই কথাটা বলেছেন। কথাটা যে উনি যে বিষয়টা যেভাবে বলতে চেয়েছেন, কথাটা যে অমূলক বা সম্পূর্ণ ভিত্তিহীন তা নয়, কিন্তু আপনি যদি একটু আইনের আর সিকোয়েন্স বা ক্রোনোলজির ব্যাপারটাতে যদি যান তাহলে কথাটা বোধহয় ঠিক নয়। কারণ সিএ চালু হলে সরকারি স্কিম বন্ধ হয়ে যাবে আমার মনে হয় এটার কোনো সরাসরি কোনো লিঙ্ক নেই।
যেটা হতে পারে, বা হয়তো উনি এটা বলতে চেয়েছেন, সে আমি জানি না উনি কি বলতে চেয়েছেন, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক কিছু বলেন যেটার মানেটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। সিএ এর ক্ষেত্রে যদি কেউ আবেদন করলো, আবেদনের যদি গ্রহণ হয়ে গেল, তাহলে সে নাগরিক হয়ে গেল, তো তাহলে তো তার কোনো বন্ধ হওয়ার ব্যাপার নেই। যার আবেদনটা বাতিল হয়ে গেল সে কিন্তু বিষবাও জলে পড়বে। পশ্চিমবঙ্গে হঠাৎ করে দেখা গেল বেশ কয়েকটা জেলা জুড়ে বেশ কয়েকশো মানুষের আধার কার্ড বাতিল হয়ে গেছে, আধার নিষ্ক্রিয়করণ হচ্ছে, হ্যাঁ, এবং তাদের চিঠি দিয়ে জানানো হচ্ছে যে ওটা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কেন না, তোমরা বিদেশি। অথচ আধার অথরিটি সে চিঠি বাড়াচ্ছে, বিদেশি চিহ্নিতকরণ করার সাংবিধানিক বা আইনি অধিকার তাকে কে দিয়েছে? আধার আইনের নাগরিকত্বের সাথে আধার কার্ডে লেখা থাকে আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয়। সেখানে বিজেপি যেটা বলছে এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন না, সেটা অর্ধ সত্য। এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কিন্তু কিভাবে দেওয়া হচ্ছে সেটা একটা সমস্যার ব্যাপার। কারণ এটা নিঃশর্ত নাগরিকত্ব নয়, দেওয়ার যে শর্তগুলো আছে তার ফাঁদে পড়ে কিছু লোক আবেদন করে নাগরিক হয়ে যেতে পারে। এই অর্থে এটা হচ্ছে সমস্যা। কিন্তু এনআরসি হলে প্রচুর লোক নাগরিক হবে। এনআরসি আমরা সবাই এনআরসি বিরোধী। এই রাজ্য বিধানসভার ইউনানিমাস রেজলিউশন হচ্ছে গোটা রাজ্য এনআরসি বিরোধী। আমরা এনআরসি বিরোধী। এনআরসি রাজ্যে চালু হলে কিন্তু বহু মানুষ বেনাগরিক হয়ে যাবে। তখন শুধু সরকারি স্কিম বন্ধ হবে না, অনেক কিছুই তখন বন্ধ হয়ে যাবে। কেরলের ক্ষেত্রে আমার মনে হয় যে সাংবিধানিকভাবে এই মুহূর্তে যে আইনি বিষয়, তাতে কেরলের মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সেটা করা যাবে না। কারণ অনেক বিষয় আছে যেগুলোতে রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই। তার মধ্যে একটা হচ্ছে নাগরিকত্ব। নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের, তার মধ্যে নাগরিকত্বও পড়ে। কিন্তু এটাও ঘটনা যে এই আইনটা চ্যালেঞ্জ। এই আইনটার তো এখনো সুপ্রিম কোর্ট তো বলেনি যে এটা বৈধ। তো তার অধিকার আছে একটা রাজ্য সরকারের যে সে বলতে পারে যে এই আইনটা আপনি বিরোধী, কিন্তু চ্যালেঞ্জটা সাংবিধানিক হতে হবে। মানে আপনি সাংবিধানিক বলতে এটা আদালতের মাধ্যমে করতে হবে। কেরলের মুখ্যমন্ত্রী বা তার দল সিপিআইএম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, সেই প্রশ্নটা কিন্তু যথাযথ। যে আপনি যদি আচমকা বহু মানুষকে এনআরসির মতো আসামে যা হয়েছিল 19 লক্ষ মানুষ বাদ পড়েছে, এবার আপনি ধরুন এটা যদি পশ্চিমবঙ্গে হয় যে 19 লক্ষ মানুষকে বলা হলো যে তোমরা দেশের নাগরিক নও। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ বাবু, আপনাকে রুবারু টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। সাম্প্রতিক সময়ের গোটা দেশের সবচেয়ে প্রাসঙ্গিক বিষয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমরা রুবারু টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাবো ডক্টর প্রসেনজিৎ বোসকে আজকে আমাদের সময় দেওয়ার জন্যে। আজকে আমি অনঙ্গজিৎ এই বিষয়ে আলোচনা করলাম। আমার সঙ্গে চিত্রগ্রাহক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী চন্দন মুখোপাধ্যায়। সবাইকে আমাদের পক্ষ থেকে, রুবারু টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। খুব শীঘ্রই অন্য ভিডিও নিয়ে সাম্প্রতিক সময়ের ঘটনাক্রম এবং অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।